এই যে একটু একটু লক্ষ্য করবেন কেয়ারফুলি, 75 পেজ, প্রবলেম নাম্বার 131A। এটা একটা প্রবলেম। এখানে আমরা ট্রানজেকশন অ্যানালিসিসের বেশ কয়েকটা প্রবলেম আমরা ডিসকাস করেছিলাম, কিন্তু এটা প্রবলেম কিভাবে মানে প্র্যাকটিক্যালি আপনাদের ইন পার্সন ক্লাস যেহেতু নাই, আপনার বইয়ের এক্সাম্পল দেখে সলিউশনটা দেখেছেন। বাট আমি আজকে আপনাদের সাথে এই প্রবলেমটা শেয়ার করছি, আপনারা পার্টিসিপেট করবেন। দেন আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা দেখবো, দেন এটার সলিউশন আমি আপনাদের দেখাচ্ছি ইন পার্সন ক্লাসে। যেটা আমি করিয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ডিসকাস করে নেই, একটু আপনারা প্লিজ পার্টিসিপেট করবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। দেখেন, এখানে বলা হয়েছে যে অ্যালেক্স শোর প্র্যাকটিসড অ্যাকাউন্টিং উইথ আ পার্টনারশিপ ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে সে ইয়ে করছিল, অ্যাকাউন্টিং প্র্যাকটিস করছিল পার্টনারশিপে। রিসেন্টলি হি ওপেন্ড হিজ ওন অ্যাকাউন্টিং ফার্ম। সে রিসেন্টলি নতুন অ্যাকাউন্টিং ফার্ম ওপেন করেছে। আগে পার্টনারশিপে একটা অ্যাকাউন্টিং ফার্ম ছিল, সেখানে একসাথে প্র্যাকটিস করছিল। বাট এখন যেটা হচ্ছে যে সে অ্যাকাউন্টিং ফার্ম ওপেন করেছে পার্সোনালি, অ্যান্ড হুইচ হি অপারেটস as a professional corporation, and the name of the new entity is Alex Shore CPAPC. তো এই যে নতুন একটা পার্সোনাল বিজনেস সে ওপেন করলো, সেই বিজনেসটার কোম্পানি নাম পেয়েছেন, সে প্রফেশনাল কর্পোরেশন হিসেবে কাজ করছে। এটা তার কমপ্লিটলি proprietorship business. So, Shore experienced the following events during the organization phase of the new business and its first month of operations. Okay. Some of the events were personal and did not affect the business. ওকে, তো বলছি এই যে ট্রানজেকশন গুলো এখানে বলা হয়েছে, তার যে ফার্স্ট মান্থের যে অপারেশন, দ্যাট মিনস বিজনেস অ্যাক্টিভিটিস, সেগুলো এখানে আসলে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু ট্রানজেকশনের মাধ্যমে দেখানো হয়েছে তার বিজনেস অ্যাক্টিভিটিস, অপারেশনাল অ্যাক্টিভিটিস কি ছিল। তো এর মধ্যে কিছু ট্রানজেকশন আছে, সাম অফ দ্য ইভেন্টস ওয়ার পার্সোনাল অ্যান্ড ডিড নট অ্যাফেক্ট দ্য বিজনেস। কিছু ট্রানজেকশন আছে যেগুলো খুবই পার্সোনাল এবং বিজনেসকে কোনোভাবেই এগুলো প্রভাবিত করবে না। এখন শিওর রিসিভ $27,000 ক্যাশ ফ্রম ফর্মার অ্যাকাউন্টিং পার্টনার্স। এটা কি তার কর্পোরেটের ট্রানজেকশন নাকি তার পার্সোনাল ট্রানজেকশন? জাস্ট আপনারা আমার সাথে একটু শেয়ার করেন। আপনাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে, যেটা ট্রুলি অ্যাপ্রিসিয়েবল। এটা আপনারা ক্লাস রেগুলারলি করেন, রেগুলারিটি মেনটেন করেন আপনারা। এটা খুব অ্যাপ্রিসিয়েট করবার মতো একটা বিষয়, আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন একটু প্লিজ আপনারা, আপনাদের সাথে তো ট্রানজেকশন অ্যানালিসিস নিয়ে অনেক কথা হয়েছে, তো সেক্ষেত্রে এইটা একটু পার্টিসিপেট করেন যে এটা কোনো পার্সোনাল ট্রানজেকশন নাকি বিজনেসের ট্রানজেকশন। শো রিসিপ্ট $27,000 ক্যাশ ফ্রম ফর্মার অ্যাকাউন্টিং পার্টনার্স। শেয়ার কি করবেন নাকি আমি এক্সপ্লেইন করবো প্লিজ? ম্যাম এটা তো ম্যাম পার্সোনাল ম্যাম, অবভিয়াসলি ফর্মার অ্যাকাউন্টিং বলছি ম্যাম। পার্সোনাল। থ্যাংক ইউ সো মাচ। এটা পার্সোনাল ট্রানজেকশন, কারণ এটা কোনোভাবেই তার যে বিজনেসের যে কর্পোরেশনের নাম দিয়েছিল, সে নামটা ছিল কি অ্যালেক্স শোর সিপিএপিসি। এই সিপিএপিসি, অ্যালেক্স শোর সিপিএপিসির আসলে কোনোভাবে অ্যাকাউন্ট কোনোভাবে এফেক্টেড না, বিকজ শোর সে পার্সোনালি রিসিভড দ্য অ্যামাউন্ট $27,000. So it is not a part of this transaction is not a part of business. এটা completely personal transaction, so this transaction will not be included in his transaction analysis. এখন পরেরটা বলা হয়েছে deposited $50,000 in a new business bank account titled Alex Shore CPAPC. The business issued common stock to Shore. এটা কি হবে, এটার ইম্প্যাক্টটা কি হবে? আর একটু বিজনেসের ডিপোজিট।
বিজনেসের ডিপোজিট। তার মানে এই ট্রানজেকশনটা অবশ্যই বিজনেস ট্রানজেকশন, বিকজ বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়েছে এই ট্রানজেকশন দ্বারা, তাই না? Financial position of the Yes, ma'am. business has been changed by this transaction. So it is a transaction of the business alleged CPAPC. So এটা কিভাবে এফেক্টেড করবে, দুটো অ্যাকাউন্ট কিভাবে এফেক্টেড এই ট্রানজেকশন দ্বারা? ম্যাম ব্যাংকের হিসাব বাড়বে আর নগদান হিসাব কমবে। একটু ভালো করে চিন্তা করেন তো। ম্যাম প্রথমটা তো ছিল ম্যাম ওনার পার্সোনাল ইনকাম, আর সেকেন্ডটা হচ্ছে উনি ডিপোজিট করছে ওনার হচ্ছে ওই নিউ বিজনেসে, ওইটা হচ্ছে ডিপোজিট মানিটা হচ্ছে আর কি, বিজনেসের টোটাল রেভিনিউ হচ্ছে 50,000। আচ্ছা, এখানে আমাদের কিছু প্রবলেম আছে। আর কেউ শেয়ার করবেন প্লিজ? থ্যাংক ইউ সো মাচ, দুজন শেয়ার করেছে অপিনিয়ন। এইভাবে পার্টিসিপেট করে না ক্লাসটা খুব অ্যাট্রাকটিভ হবে, এবং ক্লাসটা হচ্ছে এই যে শেয়ার করেছে না, এগুলোই সবার মনে থাকবে। ভুল করার চান্সেস অনেক কমে যাবে। প্লিজ আর কেউ শেয়ার করবেন? ওরা দুজন কি ঠিক বলেছে? জি ম্যাম, সৌরভেরটা ঠিকঠাক মনে হইতেছে, বাট এখানে স্টক আর শেয়ারের কি যেন একটা বলছে, এটা বুঝতে পারতেছি না। এইটাই এক্স্যাক্টলি, কিছু একটা কনফিউশন আছে, তাই না? সেই কনফিউশনটা জি আমি ম্যাম। এখন রিমুভ করে দিচ্ছি। এখানে কনফিউশন বলতে এখানে বলা বলা হচ্ছে ডিপোজিটেড $50,000 ইন আ নিউ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল অ্যালেক্সিওর সিপিএপিসি। তাহলে এই বিজনেসের অ্যাকাউন্টে 50,000 ডিপোজিট কে করলো? ওনার নিজে করলো। সাপোজ আপনি একটা বিজনেস আজকে থেকে স্টার্ট করবেন, আপনি ঠিক করেন, ডিসাইড করলেন যে আজকে থেকে একটা বিজনেস স্টার্ট করবেন। কি বিজনেস স্টার্ট করবেন? আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা, আপনি চিন্তা করলেন আমি কুমিল্লা থেকে প্রতি মাসে বা ও তাদের সাথে একটা এগ্রিমেন্টে গেলেন আপনার কুমিল্লার লোকাল এরিয়াতে, যে প্রত্যেক সপ্তাহে আপনাকে হচ্ছে আধা মণ করে রসমালাই দিবে। আপনি এখানে আপনার পাশে একটা জেনারেল স্টোরের সাথে এগ্রিমেন্টে গেলেন যে প্রত্যেক সপ্তাহে আপনি আধা মণ করে রসমালাই আপনি ওখানে দিবেন। কুমিল্লা থেকে আপনি আসবে, আপনি তাদেরকে পৌঁছে দেবেন, এবং এখান থেকে আপনার এটা মাঝখান থেকে যেটা করবেন, এই ট্রেডিং বিজনেসটা থেকে আপনি কিছু প্রফিট আর্ন করবেন, ঠিক আছে? তো এর জন্য আপনাকে কি করতে হবে? শুরুতে ইনভেস্ট করতে হবে, কারণ আপনার তো বিজনেস স্টার্ট করতে হলে অ্যাকচুয়ালি আপনাকে কেউ চেনে না যে কুমিল্লাতে আপনাকে ট্রাস্ট করবে। সেজন্য তো আপনাকে শুরুতেই সব আধা মণ রসগোল্লা তো বাকিতে দেবে না, বা 1 মাসের একটা এগ্রিমেন্টে গেছেন প্রথম অবস্থায়। তো এটা ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনি স্টার্ট করছেন। তো তখন আপনাকে কি করতে হবে? নিশ্চয়ই ওখানে আধা মণের দাম যদি হয় 1 লাখ টাকা, অ্যাটলিস্ট 50,000 টাকা তাকে পে করতে হবে, তাই না? এই 50,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, তাহলে আপনার ওটা কি হলো? আপনার বিজনেস, আপনি যে বিজনেস কি নামে করবেন, নিশ্চয়ই আপনি একটা ট্রেড লাইসেন্স নেবেন, নিশ্চয়ই ওটা আপনার পার্সোনাল না। এই 50,000 টাকা আপনি ওখানে ইনভেস্ট করেছেন, এই 50,000 টাকা হলে আপনি একটা সেন্ট মার্টিন ট্যুর দিয়ে আসতে পারতেন, তো আপনি কলকাতায় একটা ট্যুর দিয়ে আসতে পারতেন। তো 50,000 টাকায় আপনি আহ, এই ট্যুরটা দিলে আপনার স্যাটিসফ্যাকশন অনেক বেশি থাকতো। তাহলে এটা আপনার পার্সোনাল একটা বিষয় ছিল। আর যখনই বিজনেসে আপনি ইনভেস্ট করছেন, তখন বিজনেস থেকে আপনার এক্সপেকটেশন কিন্তু থাকবে। আপনি চিন্তা করবেন যে এই 50,000 টাকা ইনভেস্ট করে এখান থেকে আমি এই 1 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট, 50,000 আমি ক্রেডিট পাচ্ছি, ঠিক আছে, এই 50,000 টাকা ক্যাশ দিলাম। তো আমি যদি পুরো 1 লাখ টাকায় 20,000 টাকা প্রথম সপ্তাহে, সরি, পুরো 5,000 টাকা আর্ন করতে পারি, এইভাবে যদি 4 মাসে 20,000 টাকা আমি প্রফিট করতে পারি, নট ব্যাড, তাই না? আমি স্টুডেন্ট, আমি 1 মাসে 20,000 টাকা আর্ন করছি। এটা আমার স্টার্টিং। আমি কাস্টমার কিভাবে ডিল করতে হয়, কিভাবে সাপ্লায়ারদের সাথে, কিভাবে বায়ারদের সাথে সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে ফান্ড কালেক্ট করতে হয়, তো কিভাবে রিসিভেবল ক্যাশে কনভার্ট করতে হয়, কিভাবে পেয়েবল পরিশোধ করতে হয়, আগে এগুলোর সাথে পরিচিত হই। এটা আপনি ধরে ধরে নিলেন। তো সেক্ষেত্রে ওই 50,000 টাকা কিন্তু আপনার পার্সোনাল না। ওই টাকাটা সাপোজ আপনার আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইলেন, সেই ব্র্যান্ডটা আপনার এরকম হলো যে মানে কি কুমিল্লার রসমালাই এরকম টাইপের একটা ট্রেড লাইসেন্স আপনি নিলেন। হ্যাঁ, তো কুমিল্লার রসমালাই নামে ট্রেড লাইসেন্স নেন, তাহলে টাকাটা কে পেলো? এই 50,000 টাকা কিন্তু পেয়েছে কুমিল্লার রসমালাই, ক্যাশ বেড়ে যাবে, তাই না? আর আপনার কুমিল্লার রসমালাইয়ের একদিকে ক্যাশ বেড়ে যাবে, আর একদিকে হচ্ছে আপনি টাকাটা দিয়েছেন, সুতরাং ইকুইটি বেড়ে যাবে। বুঝাতে পেরেছি?
ইকুইটি বেড়ে যাবে, মানে কুমিল্লা রসমালাই ওই কোম্পানি, ওইটা যে ট্রেড লাইসেন্স আপনি যে করলেন, ওই বিজনেস প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের ইকুইটি মালিকের, আপনি হচ্ছে মালিক, আপনি ওনার, আপনি টাকাটা দিয়েছেন, ওই কুমিল্লা রসমালাই লিমিটেড বা কুমিল্লা রসমালাই কোম্পানি আপনাকে কি করবে, ওই 50,000 টাকা, মানে আপনার আপনি হচ্ছে ওনার, আর কুমিল্লা রসমালাই ইকুইটি ইকুইটি হোল্ডারকে যখন বিজনেসটা অ্যাকচুয়ালি ইয়েতে চলে যাবে, ক্লোজ করবেন, তখন আপনি কিন্তু আপনার অ্যাসেট দেখবেন যে আপনার ওই বিজনেস থেকে এই ইকুইটিটা আপনার ঠিক আছে কিনা, বা বিজনেস এক্সপানশন কতটুকু হয়েছে, অ্যাসেট অ্যাসেট কতটুকু বাড়ছে। তাহলে আপনার এখানে যেটা হয়েছে, ওই যে আপনার অ্যালেক্স শিওর সিপিএপিসি, সেই কোম্পানির ক্যাশ বেড়ে যাবে, ক্যাশ বলতে ক্যাশ ইন ব্যাংক, আর হচ্ছে ইকুইটি বেড়ে যাবে। তার লেফট সাইডে অ্যাসেট হিসাবে ক্যাশ বেড়ে যাবে, রাইট সাইডে ইকুইটি বেড়ে যাবে। আপনার পার্সোনাল কিছু কিন্তু এখানে না। আপনি যদি বিজনেসে প্রফিট করতে না পারেন, তাহলে বিজনেস ক্লোজ করবেন, ইকুইটি আপনি নিজের ক্যাশ করে নেবেন, তারপর নিজের ইচ্ছা মতো এক্সপেন্স করবেন। এখন কি বুঝতে পেরেছেন? আমার কথা কি কেউ শুনছেন ম্যাম আসলে? তাহলে তো এই দুটাই বুঝতে হলো পারছি। তাহলে, তাই না ম্যাম? এটা হ্যাঁ, ইকুইটি হইলো, মানে ওই পাশে হচ্ছে ওইটা ওনার বিজনেস টোটাল ইনভেস্টমেন্ট, আর হচ্ছে এই পাশে ইকুইটি, এই দুটাই তো। হ্যাঁ, আপনার ইনভেস্টমেন্ট আর বিজনেসের হচ্ছে ইকুইটি, ঠিক আছে? জি ম্যাম। তো যখন বিজনেসে টাকা পেলো, তখন বিজনেসের ক্যাশ বেড়ে গেল লেফট সাইডে, আর রাইট সাইডে ইকুইটি বেড়ে গেল, ঠিক আছে? আপনি ইনভেস্ট করেছেন, আপনি ওনার, আর বিজনেসের ওকে ক্যাপিটাল, ম্যাম। এটা বিজনেসের ক্যাপিটাল, মানে সেটা ইকুইটি ক্যাপিটাল। এখন যদি কুমিল্লা রসমালাই আপনি যদি মনে করেন যে না, বিজনেসটা ভালো হচ্ছে, ব্যাংক থেকে লোন নিলাম, তখন ওটা বিজনেসের লাইবিলিটি হবে, তাহলে ইকুইটিও থাকবে, লাইবিলিটিও থাকবে, কিন্তু একদিকে আরেকদিকে ক্যাশ বেড়ে যাবে, বোথ সাইড এফেক্টেড। প্রত্যেকটা ট্রানজেকশনের দুটো সাইড আছে। এরপরে আসেন 6, বলা হচ্ছে, আমি দেখিয়ে দেবো, এটা সলিউশনটা দেখিয়ে দেবো। পেইড $100 ক্যাশ ফর লেটার হেড স্টেশনারি ফর দ্য নিউ অফিস, নতুন একটা অফিস, সেটার জন্য ক্যাশ পে করেছে লেটার হেড স্টেশনারির জন্য। তো এখন লেটার হেড স্টেশনারির জন্য 100 টাকা ক্যাশ পে করলো, তাহলে ক্যাশ কি হলো, কমে গেল, তাহলে লেস হবে ক্যাশ। আর ওইদিকে কি হবে, আপনার ক্যাপিটাল থেকে 100 লেস হবে, তাই না? টাকাটা কোথা থেকে দিবেন, ক্যাপিটাল থেকেই তো দিবেন, ওখানেই তো আপনার টাকা আছে। আচ্ছা, এরপরেরটা দেখেন, আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। পারচেসড অফিস ফার্নিচার ফর দ্য অফিস, তাহলে অফিস ফার্নিচার পারচেস করেছে, এখন বিজনেস উইল পে দ্য অ্যাকাউন্টস পেয়েবল 9,700 উইদিন 3 মান্থস। তাহলে এখানে কি ইনক্রিজ করলো, একটা অ্যাসেট ইনক্রিজ করলো ফার্নিচার, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করলো 9,700। তারপরে বলা হচ্ছে সোল্ড পার্সোনাল ইনভেস্টমেন্ট ইন Amazing.com stock which he had owned for several years, receiving $50,000 cash. ম্যাম এটাও তো পার্সোনাল ইনভেস্টমেন্ট। ইয়েস, এটা কোনোভাবে বিজনেস কোনোভাবে এফেক্টেড না, এটা বিজনেসে এই ট্রানজেকশনটা আমরা এটার ইফেক্টটা দেখাবো না, ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখানে কি বলছিলাম, তাহলে এটা কোনোভাবেই, ম্যাম ওইটা বিজনেসে আর কি ইফেক্ট ফেলবে না কোনো। ওকে, এখন বলা হচ্ছে যে আপনি তাহলে এটা কোনোভাবে, এটা কোনোভাবে কি বলা হচ্ছে, পার্সোনাল ইনভেস্টমেন্ট থেকে, সেটা সে পার্সোনালি সে ইনভেস্ট করেছিল, সেটা পার্সোনাল ইনভেস্টমেন্ট, এটা তো অ্যালেক্স শিওর কোনোভাবেই, এটার অ্যালেক্স শিওরের অ্যাকাউন্টস কোনোভাবেই এফেক্টেড না, সুতরাং নো ট্রানজেকশন আমাদের দেখাতে হবে। তারপরে ফেব্রুয়ারি, এটা ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, এটা ডেট দেবে, লেফট সাইডে সিরিয়াল হবে, দেন ডেট দিয়ে আমাদেরকে ট্রানজেকশন গুলো লিখতে হবে। তো এখানে পরেরটা February 11 দেখাচ্ছে, শো ডিপোজিটেড দ্য $50,000 ক্যাশ ফ্রম
sell of the Amazon.com stock in his personal bank account. এটাও কি? এটাও পার্সোনাল? তাহলে জি ম্যাম 10 এটাই ঠিক বলেছেন। personal, 11 personal, and next one 12. A representative of a large company telephoned Shore and told him of the company's intention to transfer its accounting business to Shore. Is it company transaction or personal transaction? পার্সোনাল। Personal transaction. So 10, 11, and 12. These three are personal transactions. Okay. Then 18, finished tax hearing on behalf of a client and submitted a bill for accounting services $17,000. Sure expected to collect from this client within 2 weeks. এটা কি হবে? এটা তো অবশ্যই personal transaction না। Is it personal transaction? No. Because finished tax hearings on behalf of a client and submitted a bill for the accounting services $17,000. Sure expected to collect from this client within 2 weeks. ম্যাম 2 ইকুইটি বেড়ে যাবে। এটা হচ্ছে রেভিনিউ বেড়ে যাবে, এক্স্যাক্টলি। যখন সার্ভিস রেভিনিউ, ক্যাশ বেড়ে যাবে, সার্ভিস রেভিনিউ বেড়ে যাবে, তাই না? আমরা বলেছি প্রত্যেকটা ট্রানজেকশন দুটো সাইডকে ইকুয়ালি ইয়ে করবে, বোথ সাইডস আর ইকুয়ালি এফেক্টেড। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বলেছিলাম? অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওকে, দেন 25 2025 February 25, paid office rent. Office rent definitely cash less হবে, সার্ভিস রেভিনিউ থেকে লেস হবে, এক্সপ্লানেশনে যাবে। Paid office rent, then paid cash dividends. This transaction is a কি personal or company transaction? কোম্পানি। কোম্পানি। অবশ্যই কোম্পানি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এখানে বলা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, অবশ্যই কোম্পানি যিনি ওনার তাকে ডিভিডেন্ড দেওয়া হয়েছে, লভ্যাংশ দেওয়া হয়েছে। এই যে কোম্পানি বিজনেস থেকে রেভিনিউ আর্ন করলো, সেখান থেকে $1,000 তাকে রেভিনিউ পে করা হয়েছে, ঠিক আছে? সরি, ডিভিডেন্ড পে করা হয়েছে। ডিভিডেন্ড হচ্ছে আর্নিংস এর সেই পার্টটুকু যেটুকু ক্যাশ পে করে দেওয়া হয়, লভ্যাংশ। আর যেটুকু রিইনভেস্ট করা হয় সেটুকু রিটেনড আর্নিংস বলা হয়। ওকে, তো আমরা এই যে ট্রানজেকশনটা দেখলাম, এই ট্রানজেকশনটা একটু যদি দেখি, আমি আচ্ছা, এখানে একটু আমি ওর স্ক্রিনশট নিয়ে এখানে রাখা হয়েছে। দেখেন, আমি ইন পার্সন ক্লাসে আমি কিন্তু এটা করে দিইনি, ওরা নিজেরাই করেছে। আমি অন্যগুলো হেল্প করেছি, অন্যগুলো বেশ কয়েকটা সলভ করেছি। এর আগের দিন একটা কমপ্লিট প্রবলেম সলভ করে দিয়েছিলাম, আজকে ওটা নিজেরাই করেছে। এখানে কি বোঝা যাচ্ছে কি কিছু লেখা কি বোঝা যায়? জি ম্যাম বুঝা যাচ্ছে। ওকে, প্রথমে দেখেন কোম্পানির নাম আছে, দেন ট্রানজেকশন অ্যানালিসিস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। এটা পেজ নাম্বার 76। এখানে বলা হয়েছে, দেখেন সিরিয়াল নাম্বার আমরা দিয়েছি, এখানে ডেট গুলো আপনি দিয়ে দিতে পারেন। লেফট সাইডে হচ্ছে অ্যাসেটস, রাইট সাইডে হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। লেখাগুলো কি বোঝা যায় তার? এই যে উপরের দিকে বোঝা যাচ্ছে না, সে রাইট সাইডেও লিখে দিয়েছে ট্রানজেকশন অ্যানালিসিস অফ, যে কোম্পানির নাম লিখবেন, দেন হচ্ছে মান্থ অফ ফেব্রুয়ারি। তো অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এভাবে লিখতে হবে। আমাদের ক্যাশ, দেখেন ক্যাশ এবং কি ছিল এখানে, স্টেশনারি, দেন ফার্নিচার আর অ্যাকাউন্টস রিসিভেবল। লেখাগুলো কি পড়া যাচ্ছে? আমি জাস্ট এই জি প্রবলেমটাই ম্যাম। বলে দিচ্ছি, এই প্রবলেমটাই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম ট্রানজেকশন ছিল, দেখেন প্রথম ট্রানজেকশন এখানে লেখা হয়েছে এক্সপ্লানেশনের ঘরে নো ট্রানজেকশন, দেখেছেন? এখানে কিছুই আসবে না, কোনোটাই ইনক্রিজ বা ডিক্রিজ করবে না, এখানে নো ট্রানজেকশন। দেন একটু দেখেন 10, 11, 12, এই তিনটাতেও কিছুই আসেনি, ইনক্রিজ বা ডিক্রিজ হয়নি, নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন।
আমরা এই তিনটা ট্রানজেকশনে আসলে কোনো ইম্প্যাক্ট আমরা এখানে দেখাচ্ছি না। এটাকে বলা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনাদের এটা দেখানোর ইয়েটা হচ্ছে এখান থেকে থিওরিও বুঝবেন। আর এইটুকু হচ্ছে এক্সপান্ডেড ইকুয়েশন, ঠিক আছে? ওই যে সার্ভিস রেভিনিউ থেকে লেস করছি, ইকুইটির সাথে অ্যাড করছি, তাই না? ইকুইটির সাথে এই যে সার্ভিস রেভিনিউ, রেভিনিউ নামে একটা কলাম হয়, সেখানে আমরা অ্যাড করছি, লেস করছি। এইটুকু হচ্ছে আমাদের এক্সপান্ডেড ইকুয়েশন। এটা আমি আপনাদেরকে থিওরিটা ইয়েতে আছে, সেটা দেখিয়ে দেবো। বাট এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে ম্যাথমেটিক্যালি যেটা সলভ করেছি, এইটুকু যদি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে নিজেরাই লিখতে পারবেন। তাহলে ক্যাশ কি হয়েছিল, যে সেকেন্ড ট্রানজেকশনে হচ্ছে ক্যাশ ইনক্রিজ করেছে আর ইনক্রিজ করেছে ইকুইটি 50,000, ঠিক আছে? প্রথম ট্রানজেকশনে ক্যাশ ইনক্রিজ করেছে আর ইকুইটি ইনক্রিজ করেছে। তারপরে সেকেন্ড ট্রানজেকশনে ক্যাশ ইনক্রিজ, ক্যাশ স্টেশনারি জন্য $100 পে করেছে, যে কারণে স্টেশনারি আমার ইনক্রিজ করেছে আর ক্যাশ কি করেছে, লেস হয়েছে। ক্যাশ ক্যাশ দিয়ে আমি কিনেছি, আপনার পকেটে 100 টাকা আছে, আপনি একটা কলম কিনেন, 5 টাকা কমে যাবে। সিমিলারলি ক্যাশ এই 50,000 ছিল, সেখান থেকে কি করেছে, $100 দিয়ে স্টেশনারি কিনেছে, তাহলে স্টেশনারি সে রিসিভ করেছে আর ক্যাশ দিয়ে দিয়েছে। এই দুই দেখেন, ইম্প্যাক্টটা শুধু দুটো জায়গায় হবে, এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে, ওকে? সব এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে সেভেনতে কি হয়েছিল, 97,000 যেটা ফার্নিচার পারচেস করেছিল, সেই ফার্নিচারটা তো ক্যাশে পারচেস করে নাই। অ্যালেক্সিওর কি করেছিল, একটা নির্দিষ্ট সময়ে এগ্রিমেন্ট করেছিল, কমিটমেন্ট করেছে যে আফটার আ সার্টেন পিরিয়ড অ্যালেক্সিওর উইল পে দ্য অ্যামাউন্ট। সো সে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে সে কমিটেড টু পে ইন ফিউচার। সো এটা অ্যাকাউন্টস রিসিভেবল, মানে তার হচ্ছে দেনাদার ক্রিয়েট হয়েছে না, রিসিভেবল, হ্যাঁ। সরি, দেনাদার না, পাওনা, অ্যাকাউন্টস পেয়েবল, আমি ভুল বলছি। লিয়াবিলিটি অ্যাকাউন্টস কি পেয়েবল, ক্রিয়েট হয়েছে? পাওনা, কারণ সে তো ফার্নিচার পারচেস করেছে। ক্যাশ, আপনার ক্যাশ কমে না, যে এখানে অ্যাকাউন্টস পেয়েবল লেখাগুলো, ওকে। অ্যাকাউন্টস পেয়েবল মানে আপনার ফার্নিচার ইনক্রিজ করবে, আর পেয়েবল মানে আপনি তো পাওনাদার বেড়ে গেছে, তাই না? আপনি টাকাটা দেবেন আপনার সার্টেন পিরিয়ড, 2 months or 2 weeks or 3 weeks। সো আপনি কি বলা হচ্ছে, ফার্নিচার একটা অ্যাসেট বেড়ে গেল, একটা লাইবিলিটিও বেড়ে গেল। তাহলে ফার্নিচার অ্যাড হলো, লাইবিলিটিও অ্যাড হলো। এই লাইবিলিটিটা কি নামে আছে, অ্যাকাউন্টস পেয়েবল নামে আছে, ঠিক আছে? তারপরে তিনটা তো কোনো ট্রানজেকশনই হয়নি। এরপরে যেটা বলা হয়েছে একেবারে 18th of ফেব্রুয়ারি, সেখানে বলা হয়েছিল এই 17,000 কি হয়েছে, আমরা প্রত্যেকটাই কিন্তু এখানে বলে দিতে পারছি। এখানে বলা হয়েছে পারচেস ফার্নিচার অন অ্যাকাউন্ট, পারচেস স্টেশনারি, ক্যাশ আর কি। অন অ্যাকাউন্ট না লিখে থাকলে বুঝবেন যে এটা ক্যাশ। পারচেস স্টেশনারি, এখানে বলা হয়েছে কমন স্টক ইস্যুড, আর এখানে নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন। দেন এটা 16th of ফেব্রুয়ারিতে বলা হয়েছে এই 17,000 আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়েছে, কেননা ওই যে 17,000 আপনি তাকে সার্ভিস দিয়েছেন, দিয়ে 17,000 রিসিভ করেছেন, তাহলে সেটা আপনার রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, তাহলে সার্ভিস রেভিনিউ ইনক্রিজ করবে, দ্যাট মিনস ইটস এ পার্ট অফ ইকুইটি, যেটা আপনার বলেছিলেন যে ইকুইটি ইনক্রিজ করবে। হ্যাঁ, ডেফিনেটলি এখান থেকে যতটুকু এক্সপেন্স মিট আপ করবো সেটা বাদ দিয়ে বাকিটা এটা ইকুইটি হয়ে যাবে। তাহলে সার্ভিস রেভিনিউ ইনক্রিজ করেছে হচ্ছে 17,000, মানে আপনি সাপোজ 50,000 টাকা মাসে, যে রসমালাই আপনার কুমিল্লা রসমালাই স্টোর যেটা, সেই কুমিল্লা রসমালাই স্টোরে যদি এক মাসে আপনি 20,000 বা 22,000 টাকা ইনকাম করেন, আপনি চিন্তা করবেন কি 22,000 টাকা আমার প্রফিট এসেছে, এই 22,000 টাকা দিয়ে আপনার আপনি কস্ট ধরেন 1 লাখ, আর আপনি সেল করেছেন টোটাল 1,22,000, তাহলে আপনার কি হলো, 22,000 আপনার প্রফিট হলো। আপনি এই 22,000 টাকা দিয়ে কিন্তু প্রতিদিন আপনি স্টুডেন্ট হিসাবে 22,000 টাকা কিন্তু অনেক টাকা এক্সট্রা। তো তখন আপনি কি করতে পারেন, খুব ইচ্ছা মতো শপিং করে বা খেয়ে একটু
ট্রিট দিয়ে বানিয়ে আপনি এটা কিন্তু শেষ করে ফেলতে পারেন, কিন্তু আপনি এন্টারপ্রেনিউর হতে যাচ্ছেন, সুতরাং আপনার চিন্তা কিন্তু ওটা থাকবে না যে এই 20,000 টাকা আমি পুরোটাই শেষ করব। আপনি চিন্তা করবেন এই 22,000 টাকা থেকে 2,000 টাকা আমার পকেট মানি হিসেবে রেখে দিই, 20,000 টাকা আবার রিইনভেস্ট করি, তাহলে আপনার টোটাল ক্যাপিটাল কত হলো? 1,20,000 হয়ে গেল। এই 20,000 হচ্ছে রিইনভেস্টমেন্ট হয়েছে, এটার নাম হচ্ছে রিটেইনড আর্নিংস। আর আপনার আগের 1 লাখ আছে, এই টোটাল আপনার ক্যাপিটাল। তো সিমিলারলি এখানে রেভিনিউ, এই যে 17,000, এই 17,000 টাকা থেকে অনলি 1,000 টাকা ডিভিডেন্ড সে নিয়েছে, আর 1,500 টাকা সে রেন্ট হিসাবে পে করেছে, বাকিটা কিন্তু সে আবার রিইনভেস্টমেন্টেই রেখেছে। তো এই হচ্ছে 17,000 টাকা সে সার্ভিস রেভিনিউ আর্ন করেছিল, এবং সেটা ক্যাশ পাইনি। ক্যাশ পেলে ক্যাশে যোগ হতো, এটা বলা হয়েছিল যে 3 উইকস পরে পে করবে। তাহলে এখানে আপনার দেনাদার ক্রিয়েট হয়েছে, মানে সার্ভিস রেভিনিউ আপনি ঠিক হয়েছে, আপনি সার্ভিস দিয়ে এসেছেন, আপনি কম্পিউটার কি হার্ডওয়্যারের কাজ খুব ভালো জানেন, তো আপনি এরিয়াতে আপনি চিন্তা করেন মাঝে মাঝে কম্পিউটার কারো বাসায় কোনো প্রবলেম হলে আপনি একটা সার্ভিস দিয়ে আসেন। তো সেক্ষেত্রে আপনি 1,000 টাকা দেয়, আপনি কম্পিউটার মানে পাশের বাড়িতে বা আপনি থাকেন 4 তলায়, 5 তলায় যে আপনি কম্পিউটারটা একটু দেখে দিয়ে আসলেন, সার্ভিস কি করতে হবে করে দিয়ে আসলে আপনাকে 1,000 টাকা আপনি পেয়ে গেলেন। তো হার্ডওয়্যারের কাজে ধরেন এই 1,000 টাকা হচ্ছে আপনার দেয়নি, না দিলে বলেছে বাবা তুমি তো আমার বিল্ডিং এই থাকো, তোমাকে 3 মাস পরে দিব, তাহলে এটা তো আপনি পাবেন। সে কমিটমেন্ট করেছে আপনার কাছে, আপনি তো পাবেন। তাহলে সেটা হচ্ছে এই 3 মাস পরে যখন পাবেন তখন ক্যাশ হয়ে যাবে, এটা মাইনাস হবে তখন, আর এখানে ক্যাশ হয়ে যাবে। কিন্তু এখন তো পান নাই, যে কারণে আপনার এই যে রিসিভেবল থাকলো, এই সরি, এটা হচ্ছে রেভিনিউ আর্ন করেছেন বাট নট রিসিপ্ট, রেভিনিউ আর্ন বাট নট রিসিপ্ট, এই জন্য রেভিনিউটা অ্যাড হয়ে যাবে। আর এখনো রিসিভ করেন এই জন্য ক্যাশে না এসে আপনার রিসিভেবলস এ থাকবে। এখন যখন ক্যাশ হবে তখন আবার এই রিসিভেবলটাকে রিসিভেবল থেকে ডিডাক্ট করে ক্যাশে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। আর দেন আরেকটা আমি বলি, লাস্ট ওয়ান যেটা ছিল, আপনি কি পে করে, এই যে পেইড অফিস রেন্ট পে করলে ক্যাশ কমে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ রেভিনিউ কমে গেছে। দেন ছিল ক্যাশ ডিভিডেন্ড, পেইড ক্যাশ ডিভিডেন্ড। আমার কথা কি ক্লিয়ার নাকি মাঝে মাঝে আনস্টেবল হচ্ছে, কারণ ডিসকানেক্টেড হচ্ছে, বারবার জয়েন করছে বেশ কয়েকজন দেখতে পাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে লাস্ট ট্রানজেকশন যেটা ছিল 1,000 কি করা হয়েছে, 1,000 হচ্ছে ডিভিডেন্ড হিসেবে পে করা হয়েছে। তো ডিভিডেন্ড দিয়ে দিলে বিজনেস থেকে ক্যাশ কমে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস রেভিনিউ থেকেও কমে যাবে, ইকুইটি থেকে কমে যাবে টোটাল। এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এরপরে আপনারা যেটা করবেন, এই ক্যাশের কলামটা পুরোটা টোটাল করবেন, তারপরে স্টেশনারি টোটাল, এখানে প্লাস না মাইনাস, এখান থেকে মাইনাস হয়েছে, যেটা মাইনাস হয়েছে সেটা বাদ দিবেন, যেটা মাইনাস হয়েছে সেগুলো বাদ দিয়ে, এখানে সবগুলোই ফর্চুনেটলি সবগুলোই মাইনাস, তাহলে 50,000 টাকা থেকে এই টাকাগুলো মাইনাস করলে 47,400 আসে, কারণ একটা ছিল 100 টাকা। হ্যাঁ, 47,400। দেন হচ্ছে স্টেশনারি, এটা প্লাস, দেন হচ্ছে ফার্নিচার, এটাও প্লাস, দেন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও প্লাস, আর এদিকে অ্যাকাউন্টস পেয়েবল পুরোটাই এখানে প্লাস ফিগার, দেন ইকুইটি এটাও প্লাস ফিগার, আর রেভিনিউ এখানে কিন্তু রেভিনিউ থেকে এগুলো ডিডাক্ট হওয়ার পরে যেটা ছিল সেই অ্যামাউন্ট এখানে লেখা হয়েছে। তাহলে এই ইকুয়েশনের লেফট সাইডে অ্যাসেটস গুলোকে যোগ করে আমরা পেয়েছি 74,200, আবার রাইট সাইডেও এগুলোকে যোগ করে আমরা পেয়েছি 74,200। এভাবে আমার কি মিলে গেল ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এভাবে করে দিলে আপনার ফুল মার্কসই পাবেন, 10-এ 10 পাবেন। এখন কোনো কোয়েশ্চেন আছে প্লিজ বলেন। না ম্যাম। সবাই একটু বলেন যে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা। সৈকত কিছু বলবেন? ম্যাম এরকম কয়টা ম্যাথ আসতে পারে? এরকম একটা ম্যাথ আসবে 10 মার্কসের। আর আপনার এখানে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বললাম, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, এখান থেকে একটা থিওরি আসতে পারে। তারপরে ডিফাইন অ্যাকাউন্টিং, অর হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, এরকম টাইপের, বা ইনডিরেক্ট সেন্টেন্স দিয়ে, মানে কমপ্লেক্স সেন্টেন্স দিয়েও কিছু কোয়েশ্চেন আসতে পারে, সিম্পল সেন্টেন্স হয়তো বা নাও থাকতে পারে।
বা সিম্পল সেন্টেন্স দিয়ে হোক আপনারা কোয়েশ্চেনটা বারবার পড়বেন। একটু মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে ডিরেক্ট কোয়েশ্চেন আকারে না থেকে আপনার যেটা বলা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ আকারে সেন্টেন্স গুলো থাকতে পারে। তো আপনি জাস্ট কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবেন যেখানে কি চেয়েছে। কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বেন, যেমন এই প্রবলেমটা সলভ করতে খুব বেশি সময় লাগবে না, বাট প্রত্যেকটা ট্রানজেকশন কি, এই ট্রানজেকশনটা আপনি ফার্স্ট মানে একটু একবার না, একের বেশি বার আপনি 2বার 3বার করে ট্রানজেকশনটা পড়েন, দেন এন্ট্রি দেন, তাহলে তো খুব সহজে এইটা 10 মার্কস এর জন্য একটা ম্যাথ থাকবে, দেন থিওরি থাকবে, তারপরে আমরা যে জার্নাল শিখবো, সেখান থেকে লেজার শিখবো, ট্রায়াল ব্যালেন্স শিখবো মিড-এর আগে, তো সেগুলো থেকে ম্যাথ থাকবে। দেন আপনার আরেকটা বিষয় বলছিলাম, সেটা কিছু থিওরি আছে সেখান থেকে থাকবে, থিওরি গুলো থেকে কনসেপচুয়াল কিছু থিওরি আছে, কতদিনেও দেখিয়েছি, তো এগুলো থাকবে। ম্যাম আমাদের ম্যাথ থাকবে কত মার্কের? আহ, আপনাদের টোটাল তো কোয়েশ্চেনে 40 মার্কস, সরি আমি জানি না আপনাদেরকে কোনো অপশন দেওয়া হবে কি না, এটা ডিপার্টমেন্ট থেকে যেটা ডিসিশন হবে সেটাই ফাইনাল। তবে গতবার আপনাদের আমি একটা অর দিয়েছিলাম আপনার সিএসসি তে, এখন ট্রিপলের বিষয়টা তো আমি এক্স্যাক্টলি জানি না। একটা কোশ্চেনে যদি অর থাকে, টোটাল 40 মার্কস এর কোশ্চেন থাকবে। এটা জিইডি কোর্সে ইউজুয়ালি একটা কোশ্চেনে অর দেওয়া হয়। তো সেক্ষেত্রে দুটো অবশ্যই কনফার্ম ম্যাথ থাকবে, দুটো কনফার্ম ম্যাথ থাকবে। আর যে 10 মার্কস এর থিওরি থাকবে, লিস্ট দুটো ম্যাথ থাকবে। আর যদি অর থাকে তাহলে আর একটু বেশি থাকতে পারে। আর যে থিওরিটা থাকবে 10 মার্কস, এটা কনসেপচুয়াল থিওরি, গত ক্লাসে আপনাদের বুঝিয়েছিলাম যে ইনক্রিজ ডিক্রিজ করলে বা ট্রানজেকশনের কি বলা হচ্ছে এক্সাম্পল দিয়ে, দেন আবার বলা হলো যে সাপোজ অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বা অ্যাকাউন্টিং সাইকেল কি, তো ইন্টারনাল ইউজার এক্সটার্নাল ইউজার এগুলো নিয়ে কোয়েশ্চেন করা হলে এগুলো তো খুবই সিম্পল, এবং এগুলো থেকে আপনি টু দ্য পয়েন্ট আনসার করলে, প্রেসাইজ আনসার যদি হয়, তাহলে আপনি এখান থেকে ফুল মার্কস ক্যারি করবেন। মানে 5-এ 4, 4.5, 5 যদি ট্রানজেকশন এক্সাম্পল হয় তাহলে তো 5-এ পাওয়া পসিবল। আমি এরকম আরো কয়েকটা প্রবলেম, আমি এখনই আরেকটা প্রবলেম এরকম সলিউশনটা দেখাচ্ছি, আরেকটা প্রবলেম দেখাবো, একটু ব্রেক নিয়ে, তারপরে 1 মিনিটের মতো আছে, তো সেটা ব্রেক নিয়ে আরেকটা প্রবলেম এরকম সলিউশন দেখাবো, আপনাদের কয়েকটা সলভ করতে দিব প্র্যাকটিস করবার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন প্লিজ। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নিয়ে ফেলছেন? না না, অ্যাটেন্ডেন্স নেই, ব্রেকের পরে আমি অ্যাটেন্ডেন্স দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, না নেট আপনাদের এখনই অ্যাটেন্ডেন্স